হ্যালো বন্ধুরা, আমি শ্রীমতী ঘোষ। আমি কলকাতার একজন মেয়ে। আজকে আমি তোমাদের যেটা শোনাতে যাচ্ছি সেটা আমার জীবনের এক রহস্যময় অধ্যায়ের গল্প, যার কেন্দ্রবিন্দুতে ছিলেন আমাদের পরিবারের এক পরিচিত আত্মীয়সম্মান মানুষ, যাকে আমি মামা বলে ডাকতাম। আমার বাবা কর্মসূত্রে বিদেশে থাকতেন। আমি আর আমার মা তনিমা ঘোষ বেগম কলকাতার বাড়িতে থাকতাম। মা ছিলেন খুবই সহজ সরল ও উদার মনের মানুষ। অতিথি আপ্যায়নে তার তুলনা ছিল না। যে কোনো নতুন মানুষ এলেই মা তাকে নিজের পরিবারের সদস্যের মতো আপন করে নিতেন। মায়ের এই উদারতা মাঝে মাঝে আমাকে বিস্মিত করত, কারণ আমি জানতাম পৃথিবীর সব মানুষ সেই মনোভাব পোষণ করে না। একদিন আমাদের জীবনে এমন একজন মানুষের আগমন ঘটে, যিনি চাকরিসূত্রে আমাদের পাড়ায় এসেছিলেন। তার নাম ছিল সৌম্যদীপ সেন। তিনি পাশের ফ্ল্যাটে থাকতেন এবং ধীরে ধীরে আমাদের পরিবারের একজন ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠেন। মা তাকে সম্মান করতেন, নানা বিষয়ে মতামত নিতেন এবং তাকে পরিবারের একজন সদস্য হিসেবেই ভাবতেন। আমরা সবাই তাকে মামা বলে ডাকতাম। তার উপস্থিতি পরিবারে এক ধরনের আশ্বস্ত ভাব এনে দিয়েছিল, অন্তত তখন তাই মনে হয়েছিল। সৌম্যদীপ মামা আমাকে স্নেহ করতেন, পড়াশোনায় সাহায্য করতেন, প্রয়োজন হলে উপহার নিয়ে আসতেন। শুরুতে মনে হয়েছিল এই সম্পর্কটি এক অভিভাবকের মতোই নির্ভেজাল ও সদিচ্ছাপূর্ণ। আমি তাকে সম্মান করতাম এবং একজন অভিজ্ঞ মানুষ হিসেবে গুরুত্ব দিতাম। তবে মাঝে মধ্যে তার কিছু আচরণ ও দৃষ্টিভঙ্গি আমাকে খানিকটা অস্বস্তিতে ফেলত। মনে হতো তার দৃষ্টিতে যেন এমন কিছু আছে যা ঠিক বোঝা যাচ্ছিল না। তবুও ভাবতাম হয়তো আমি অতিরিক্ত ভাবছি। কিন্তু জীবনের একটি দিন এমন এলো, যেদিন কিছু অপ্রত্যাশিত ব্যাপার আমার সামনে পরিষ্কার হয়ে উঠল। সেদিন মা বাইরে গিয়েছিলেন বাজার করতে। আমি একা বাড়িতে ছিলাম, দুপুরবেলা জানালার পাশে বসে বই পড়ছিলাম। হঠাৎ দরজায় টোকা পড়ল। দরজা খুলে দেখি মামা দাঁড়িয়ে, হাতে আমার জন্য কিছু উপহার। তিনি বললেন, তোমার মা নেই বুঝি? ভাবলাম তোমার সঙ্গ প্রয়োজন। তার মুখে হাসি ছিল, তবে চোখে একটা অচেনা ভাব ছিল যা আগে খেয়াল করিনি। আমি ভদ্রভাবে তাকে ভেতরে আসতে বললাম। তিনি বসে গল্প করছিলেন, কিন্তু তার কথাবার্তায় এক ধরনের অস্থিরতা ছিল। তার ব্যবহার কিছুটা অস্বাভাবিক মনে হচ্ছিল, যা আমাকে চিন্তায় ফেলে দেয়। সেই আচরণ আমাকে ভেতরে ভেতরে সতর্ক করে দেয়। একসময় তিনি আমার দিকে এগিয়ে এসে আচমকা আমার হাত ধরেন এবং স্মৃতিচারণার মতো করে বলেন, তুমি তো এখন অনেক বড় হয়ে গেছ। এই মুহূর্তটা আমাকে অস্বস্তিতে ফেলে দেয়। আমি তৎক্ষণাৎ নিজের হাত সরিয়ে নিই। সেদিন আমি উপলব্ধি করলাম, সব সম্পর্ক যেমন বাইরে থেকে মনে হয় ঠিক তেমন নাও হতে পারে। অতিরিক্ত স্নেহের আড়ালেও ভিন্ন মানসিকতা লুকিয়ে থাকতে পারে। তবে আমি ভীত না হয়ে শান্ত থাকলাম এবং ভেবে নিলাম কিভাবে পরিস্থিতি সামলাতে হবে। সাহস ও সতর্কতা দিয়েই আমি নিজেকে সুরক্ষিত করলাম। সেই দিনের পর আমি বুঝেছিলাম, জীবনে এমন অনেক সময় আসে যখন নিজের সুরক্ষা নিজেকেই নিশ্চিত করতে হয়। সেই ঘটনার পর আমার জীবনে মানুষের প্রতি বিশ্বাস এবং নিজের আত্মবিশ্বাস নতুন করে গড়ে উঠল। সৌম্যদীপ মামার আচরণে আমি কিছুটা অস্বস্তি অনুভব করলেও নিজেকে মুহূর্তের মধ্যেই সামলে নিই। ভয় নয়, এই সময়ে প্রয়োজন ছিল ঠান্ডা মাথায় চিন্তা করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার। আমি মনস্থির করলাম, দুর্বলতা নয়, সচেতন ও সংযত আচরণই হবে আমার প্রতিরক্ষা। মুখে হালকা হাসি রেখে শান্ত স্বরে বললাম, মামা, আমার মনে হচ্ছে আপনি হয়তো কিছুটা ভিন্নভাবে নিয়েছেন। আমি এখনো অনেক ছোট, এমন কথাবার্তায় আমি অস্বস্তি বোধ করছি। আমার কথায় তিনি থমকে গেলেন। তার মুখের অভিব্যক্তি মুহূর্তেই পাল্টে গেল, আশ্চর্য, বিস্ময় ও অপ্রস্তুতির মিশ্রণে। পরিস্থিতি সহজ করতে আচমকা বললাম, আহ, পেটে একটু অস্বস্তি হচ্ছে। আর মনে হচ্ছে মা বুঝি ফিরল। বলে আমি দরজার দিকে এগিয়ে গেলাম। আমার এই আচরণে মামা কিছুটা হতভম্ব হয়ে গেলেন। হয়তো এমন প্রতিক্রিয়া তার প্রত্যাশার মধ্যে ছিল না। দরজা খোলার ভান করতে করেই বললাম, মা ফিরলেই বলবো যেন ডাক্তারের কাছে নিয়ে যায়। আমার এই রূপক আকার ইঙ্গিতের ভাষা তার কাছে স্পষ্ট হয়ে গেল। মামা তখন নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টায় বললেন, ও তাহলে আমি এখনই তোমার মাকে ফোন করি। তিনি পকেট থেকে ফোন বের করার মতো ভান করলেন। আমি জানতাম মা তখনও ফিরবেন না, তবে আমার উদ্দেশ্য ছিল পরিষ্কার, আমি যেন তাকে বোঝাতে পারি আমি পরিস্থিতি সম্পর্কে সচেতন এবং দায়িত্ববান। আমি দুভাবে বললাম, না মামা, এখন না। মা এলেই সব ঠিক করবেন। আপনি বরং এখন উঠুন, আমার শরীরটা ভালো লাগছে না। আমার কণ্ঠের দ্বিতা তার কাছে হয়তো অপ্রত্যাশিত ছিল।
তিনি একটু থেমে গিয়ে কৃত্রিম হাসি দিলেন, তারপর বললেন, ঠিক আছে, আমি যাচ্ছি। তুমি খেয়াল রেখো নিজেকে। এরপর তিনি দ্রুত বেরিয়ে গেলেন। মামার চলে যাওয়ার পর যেন আমি মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারলাম। দরজা বন্ধ করে গভীরভাবে শ্বাস নিলাম। মনের ভিতর তখনও ধুকপুক করছিল। মনে হচ্ছিল, যাকে এতদিন আত্মীয় হিসেবে ভেবেছি, তার আচরণে এতটা পরিবর্তন, এটা সত্যিই হতবাক করার মতো। এই ঘটনা আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিল। বুঝলাম, ঘনিষ্ঠ পরিচয়ের মানুষও মাঝে মাঝে অচেনা হয়ে উঠতে পারে। পরবর্তী কয়েকদিন মামা আবার আসতে শুরু করলেন। প্রতিদিন কোনো না কোনো উপহার নিয়ে হাজির হতেন, চকলেট, গল্পের বই কিংবা নানা ধরনের পছন্দের জিনিস। শুরুতে এগুলো ভালো লাগলেও ধীরে ধীরে এগুলো আমাকে অস্বস্তিতে ফেলতে লাগল। মনে হচ্ছিল এটি সাধারণ সৌজন্যের অংশ নয়, বরং আমাকে প্রভাবিত করার একটি চেষ্টা। প্রতিটি উপহার যেন এক অদৃশ্য সীমারেখা লঙ্ঘনের ইঙ্গিত হয়ে উঠছিল। আমি বুঝতে পারছিলাম তার এই অতিরিক্ত মনোযোগের পেছনে অন্য উদ্দেশ্য রয়েছে। তিনি হয়তো মনে করেছিলেন উপহার দিয়ে আমার মন গলানো যাবে বা পূর্বের ঘটনাকে আমি পাত্তা দেব না। কিন্তু আমি তখন আরও বেশি সতর্ক হয়ে উঠি। আমি সরাসরি কিছু গ্রহণ করতাম না, বরং মায়ের হাতে দিতাম বা এমনভাবে আচরণ করতাম যাতে বোঝা যায় আমার এতে কোনো আগ্রহ নেই। তবুও মাকে কিছু বলিনি, কারণ মামা ছিলেন আমাদের পরিবারের একজন অত্যন্ত বিশ্বস্ত ব্যক্তি। মা তাকে নিজের ভাইয়ের মতো দেখতেন। এমন একজন সম্পর্কে কিছু বললে মা হয়তো আমাকেই ভুল বুঝতেন। আবার যদি মামা কোনো কিছু অস্বীকার করতেন, তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে যেত। আমি চাইনি মা কষ্ট পান, কিন্তু ভিতরে ভিতরে আমি এক ধরনের মানসিক দ্বন্দ্বে ভুগছিলাম। তাই আমি ভাবলাম, এইভাবে চুপ করে থাকলে ভবিষ্যতে বড় কোনো ঝুঁকি তৈরি হতে পারে। তখন থেকেই আমার মনে এক ধরনের কৌশলী প্রতিরোধের ভাবনা তৈরি হচ্ছিল, যা আমাকে কেবল এই পরিস্থিতি থেকে রক্ষা করবে না, বরং ভবিষ্যতের জন্য আমাকে সজাগ করে তুলবে। সৌম্যদীপ মামার আচরণের পর আমি স্পষ্ট বুঝে গিয়েছিলাম, ওকে চুপচাপ মাফ করে দিলে ভুল বার্তা যাবে। কিন্তু সরাসরি মাকে বললে পরিস্থিতি আরও জটিল হতে পারত। মা তো তাকে ভাইয়ের মতোই বিশ্বাস করেন, তাই আমি যদি কোনো অভিযোগ করতাম, হয়তো আমাকেই দোষারোপ করা হতো। তাই এমন একটি উপায় বেছে নিতে চাইলাম, যাতে নিজের সম্মান রক্ষা করে ভদ্রভাবে তাকে তার আচরণের জবাব দিতে পারি। রাত জেগে আমি ভাবলাম, এমন একটি কৌশল তৈরি করতে হবে, যেটা ঝুঁকিপূর্ণ হলেও কার্যকর হবে। আমার পরিকল্পনার কেন্দ্রে ছিল দায়িত্বশীল আচরণ, আত্মনিয়ন্ত্রণ আর আত্মবিশ্বাস। আমি জানতাম, মুখে কিছু না বলেই অনেক কিছু বোঝানো যায়। এই পদ্ধতিতেই কাজ শুরু করলাম। পরদিন সকালে মামা যথারীতি বাসায় এলেন। তার হাতে ছিল রঙিন পেন্সিল আর আঁকার খাতা, যা আমার পছন্দের জিনিসগুলোর মধ্যে পড়ে। মুখে ছিল তার পরিচিত হাসি, তবে চোখে মুখে ছিল এক ধরনের অস্বস্তি। হয়তো আগের দিনের আচরণ তার মনেও দাগ কেটেছিল। আমি স্বাভাবিক ভঙ্গিতে তাকে স্বাগত জানালাম, যাতে তিনি যেন বুঝে না ফেলেন আমি কতটা সচেতন। এই স্বাভাবিকতা তার দুশ্চিন্তা হালকা করে দিল, এবং সেটাই ছিল আমার কৌশলের প্রথম ধাপ। মা উপহার দেখে খুশি হয়ে বললেন, সৌম্যদীপ, তুমি শ্রীমতীর জন্য এত কিছু কেন আনো? ও তো তোমার নিজের মেয়ে না। মামা হেসে জবাব দিলেন, আরে তনিমা আপা, ও তো আমার নিজের মেয়ের মতোই। কিছু দিতে পারলে ভালো লাগে। আমি তখন কৌশলে একটুখানি হাসলাম। সেই হাসি ছিল নিয়ন্ত্রিত, কিন্তু লক্ষ্যভেদী। মামা নিশ্চিন্ত হয়ে পড়লেন, ভেবেছিলেন আমি আগের ঘটনা ভুলে গেছি। এক ফাঁকে মামা আমাকে ফিসফিস করে বললেন, শ্রীমতী, আগের দিনের ব্যাপারে আমি দুঃখিত। আমি বুঝতে পারিনি তুমি এখনো এতটাই কাঁচা। কিছুটা বাড়াবাড়ি হয়ে গিয়েছিল। তার কথা শুনে আমি কিছু বললাম না, শুধু হালকা হাসলাম। আমার এই নীরব প্রতিক্রিয়া তাকে যেন একরকম মিথ্যা ভরসা দিল, যেন আমি সব মেনে নিয়েছি। অথচ আমার এই নীরবতা ছিল পরিকল্পনার অংশ। সেই কথোপকথনের পর আমি নিশ্চিত হলাম, মামা হয়তো এখনও পুরোপুরি অনুতপ্ত নন, বরং সুযোগ খুঁজছেন পুরনো অবস্থানে ফিরতে। আমি বুঝলাম, এবার সময় এসেছে সিদ্ধান্ত নেওয়ার। আমি ঠিক করলাম, এমনভাবে পরিস্থিতি তৈরি করব, যাতে তার আসল মনোভাব সামনে চলে আসে এবং তার নিজের ভুলের ফল বুঝতে বাধ্য হন। সেদিন তার আনা উপহার আমি গ্রহণ করলাম, ধন্যবাদও দিলাম। এরপর ধীরে ধীরে বললাম, মামা, আপনি তো মাঝে মাঝে রাতে আসেন না? একদিন রাতে আসলে মা খুব খুশি হবেন। মামার চোখে মুখে আমি কিছু অপ্রত্যাশিত সাড়া লক্ষ্য করলাম, কিন্তু আমি চুপ থাকলাম। তিনি বললেন, তুমি চাইলে অবশ্যই আসব। এই কথার পর আমি সিদ্ধান্ত নিলাম, সময় এসেছে তার সামনে বাস্তবতা তুলে ধরার। পরদিন সকালে আমি মাকে বললাম, মা, শরীরটা আজ ভালো লাগছে না।
মনে হচ্ছে জ্বর আসছে। মা চিন্তিত হয়ে আমার কপালে হাত রাখলেন। আমি সুযোগ নিয়ে বললাম, তুমি আজ মার্কেটে যেও না, পাশে থাকো। মা বললেন, বাজারে যেতেই হবে। আমি মামাকে বলে যাব, যেন খোঁজ রাখে। আমি তখন হালকা কণ্ঠে বললাম, রাতে যদি মামাকে ডাকো, কিছু ভালো খাবার রয়ে গেছে, তাকে দিয়ে দিও। মা একটু অবাক হলেও আমার অসুস্থতার কারণে রাজি হলেন এবং ফোনে মামাকে ডেকে পাঠালেন। মামা রাজি হয়ে গেলেন, আমার পরিকল্পনা সফলভাবে এগোচ্ছিল। এখন শুধুই সময়ের অপেক্ষা। মামা যখন রাতের খাবারের নিমন্ত্রণে সাড়া দিলেন, তখন মনে হলো আমি আমার পরিকল্পনার আরেক ধাপে পৌঁছে গেছি। কিন্তু পাশাপাশি এক ধরনের চাপ ও স্নায়ু টেনশনও অনুভব করছিলাম। এই পরিকল্পনা সফল হতে হলে আমাকে সাবধানে প্রতিটি পদক্ষেপ নিতে হবে। সাহস, ধৈর্য আর সতর্কতা, সবকিছুর পরীক্ষা আজ রাতেই হবে। সন্ধ্যার দিকে মা রান্নাবান্নায় ব্যস্ত হয়ে পড়লেন। আমি ঘরে বসে পরিকল্পনার শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছিলাম। মনে হচ্ছিল, আজ রাতে একটা গুরুত্বপূর্ণ সত্য সামনে আসতে চলেছে, যা দীর্ঘদিনের এক অস্বস্তির অবসান ঘটাবে। রাত ৮টার দিকে মামা এলেন। হাতে ফলের ঝুড়ি আর আমার জন্য একটি গল্পের বই। মা হাসি মুখে তাকে স্বাগত জানালেন। বললেন, আরে সৌম্যদীপ, এত কিছু নিয়ে এলেন কেন? মামা মৃদু হেসে বললেন, শুনলাম শ্রীমতীর শরীর ভালো নেই, তাই দেখতে এলাম। কথার স্বরভঙ্গিতে এক ধরনের অতিরিক্ত আন্তরিকতা ছিল, যা আমার কাছে কৃত্রিম মনে হচ্ছিল। আমি বুঝতে পারছিলাম তিনি পরিস্থিতি সহজ করার চেষ্টা করছেন। মা তাকে বসার ঘরে বসালেন। আমি ইচ্ছে করে নিজের ঘর থেকে একটি বই হাতে নিয়ে এলাম, যেন দেখাতে পারি আমি পড়াশোনায় ব্যস্ত। মামা আমার দিকে তাকিয়ে একরকম স্নেহমাখা হাসি দিলেন, কিন্তু তার সেই হাসির অন্তর্নিহিত অর্থ আমি বুঝতে পারছিলাম। মা তখন রান্নাঘরে গেলেন, আর আমি ফোনটা হাতে তুলে চুপি চুপি প্রস্তুতি নিতে শুরু করলাম। পরিকল্পনা অনুযায়ী আমি মাকে বললাম, মা, শরীরটা একটু বেশি দুর্বল লাগছে, আমি কি একটু শুয়ে থাকব? মা স্নেহভরে বললেন, হ্যাঁ মা, বিশ্রাম নাও। আমি মামার সঙ্গে বসি। মামার চোখে আমি এক অদ্ভুত ঝলক দেখতে পেলাম, হয়তো তিনি ভেবেছিলেন পরিস্থিতি এখন তার অনুকূলে। কিন্তু তিনি জানতেন না, এটাই ছিল পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ। ঘরে ঢুকে আমি ফোনে একটি নীরব রেকর্ডিং অ্যাপ চালু করলাম। উদ্দেশ্য ছিল, যদি এমন কোনো অপ্রত্যাশিত বা অনুপযুক্ত আচরণ ঘটে, তাহলে সেটির একটি যথাযথ রেকর্ড থাকবে। আমি ফোনটি এমনভাবে রেখে দিলাম যাতে কথাবার্তা স্পষ্টভাবে ধরা পড়ে। প্রায় 10 মিনিট পরে দরজার কাছে কারো পায়ের শব্দ পেলাম। দরজাটা হালকা ফাঁক হলো, আমি বুঝলাম কেউ উকি দিচ্ছেন। আমি চোখ বন্ধ করে রইলাম, যেন ঘুমিয়ে আছি। এরপর ধীরে ধীরে ঘরের ভেতর ঢোকার শব্দ শুনলাম। মনের ভেতর চাপ অনুভব করছিলাম, কিন্তু মুখে কোনো প্রতিক্রিয়া দেখালাম না। তিনি ধীরে আমার পাশে এলেন। হালকা গলায় আমার নাম ধরে কিছু বললেন, যেটা একজন অভিভাবক সুলভ যত্নের মতো শোনালেও তাতে এমন কিছু ইঙ্গিত ছিল যা স্বাভাবিক আচরণ নয় বলেই মনে হচ্ছিল। আমি বুঝলাম, আমার প্রস্তুতি যথার্থ ছিল, কারণ এসব কথাবার্তা ফোনের রেকর্ডে স্পষ্টভাবে উঠছে। যখন নিশ্চিত হলাম যথেষ্ট প্রমাণ সংগৃহীত হয়েছে, আমি চোখ খুললাম। এইবার আমার চোখে ভয় নয়, ছিল স্পষ্ট আত্মবিশ্বাস। মামা আমাকে চোখ খুলতে দেখে থমকে গেলেন। মুখ একেবারে ফ্যাকাশে। আমি উঠে বসে ফোনটা তার সামনে ধরে বললাম, মামা, আপনি যা বললেন সব রেকর্ড হয়ে গেছে। এখন আপনি নিজেই বলুন, আপনার আচরণ কি একজন দায়িত্বশীল আত্মীয়ের মতো? মামা একদম স্তব্ধ। তিনি কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছিলেন না। আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম, এই মুহূর্তে তার সমস্ত আত্মবিশ্বাস কোথাও মিলিয়ে গেছে। লজ্জা, দ্বিধা আর আতঙ্কে তার মুখের অবস্থা বোঝা যাচ্ছিল সহজেই। আমার হাতে ছিল ফোন, আর তাতে রেকর্ড হওয়া মামার ফিসফিস করে বলা কথাগুলো। সেই মুহূর্তে মামার মুখ যেন ফ্যাকাশে হয়ে গেল। চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন, কিন্তু মুখে কোনো শব্দ নেই। একরকম স্তব্ধতা তাকে ঘিরে ধরল। আমি বুঝতে পারছিলাম, তিনি যেন বিশ্বাসই করতে পারছেন না আমি এভাবে নিজের আত্মরক্ষা নিশ্চিত করতে পারি। আমি শান্ত গলায় বললাম, কি হলো মামা? কথা হারিয়ে ফেলেছেন? এটা কি আপনার কণ্ঠ নয়? কথাটা বলেই আমি ফোনটা একটু সামনে এগিয়ে ধরলাম। মামার কপালে ঘাম জমে উঠল। তিনি চট করে ফোনটা নেওয়ার মতো ভঙ্গি করলেন, কিন্তু আমি আগেই সেটি সরিয়ে নিলাম। আমি জানতাম এই রেকর্ড আমার সুরক্ষার একমাত্র প্রমাণ। তিনি থেমে গেলেন। কিছুক্ষণ চুপ করে থাকার পর এক প্রকার আত্মপক্ষ সমর্থনের ভঙ্গিতে বললেন, শ্রীমতী, তুমি ভুল বুঝছ। আমি আসলে শুধু তোমার মঙ্গলই চেয়েছি। কোনো খারাপ উদ্দেশ্য ছিল না।
তার কণ্ঠে সংশয় আর অস্থিরতা স্পষ্ট ছিল, যা আসল সত্য আড়াল করারই চেষ্টা। আমি একটু কঠিন গলায় বললাম, আপনি কি ভাবছেন? আমি কিছু বুঝি না। আপনি যা বলেছিলেন সব রেকর্ড করা হয়েছে। চাইলে এখনই মাকে শোনাতে পারি। আমার দৃঢ় কণ্ঠ শুনে তার সব আত্মবিশ্বাস যেন মুহূর্তেই ভেঙে পড়ল। তিনি এক প্রকার মৃদু কাঁপা গলায় বললেন, দয়া করে কাউকে কিছু বলো না। আমি সত্যিই অনুতপ্ত। আর কখনো এমন হবে না। দয়া করে একটা সুযোগ দাও। তার কণ্ঠে করুণ আবেদন থাকলেও আমার মনে বিন্দুমাত্র সহানুভূতি জাগেনি। যে মানুষটা পরিবারের বিশ্বাসের আড়ালে ভুল চেষ্টা করেছিল, তাকে ক্ষমা করা মানেই ভুলকে উৎসাহ দেওয়া। আমি কঠিন গলায় বললাম, আপনি ছিলেন একজন সম্মানিত আত্মীয়। আমরা আপনাকে পরিবারের অংশ মনে করতাম। কিন্তু আপনি সেই বিশ্বাসের মূল্য বোঝেননি। আমি তো আপনাকে বাবার মতো ভাবতাম। আমার চোখে তখন রাগ, হতাশা আর গভীর বেদনা। মামা মাথা নিচু করে চুপচাপ রইলেন। তারপর আমি ধীরে বললাম, তবে একটা উপায় আছে। আমি যদি আপনার শর্ত মানেন তাহলে বিষয়টি এখানেই শেষ হবে। তিনি সাথে সাথে বললেন, কি শর্ত? আমি মানতে রাজি। আমি জানতাম তাকে এমন শর্ত দিতে হবে যাতে তিনি জীবনে আর কখনো এমন কিছু করার সাহস না পান। আমি বললাম, আপনাকে আগামীকাল সকালেই এই পাড়া ছেড়ে চলে যেতে হবে। এরপর আর কখনো আমাদের বাড়ির আশেপাশে আসবেন না। যদি আসেন, আমি এই রেকর্ড যথাযথ জায়গায় পাঠাবো, যেখানে আপনার সম্মান আর পেশা কোনোটাই রক্ষা পাবে না। কথাগুলো শুনে মামার মুখ আরও ফ্যাকাশে হয়ে গেল। তিনি জানতেন আমার কাছে কোনো সুযোগ নেই। তিনি ধীরে মাথা নাড়লেন। আর কোনো কথা বললেন না। আমি দরজার দিকে ইঙ্গিত করে বললাম, এখনই বেরিয়ে যান। মা যেন কিছু বুঝতে না পারেন। মামা চুপচাপ উঠে দাঁড়ালেন। মুখে চরম বিব্রত ও আতঙ্কের ছাপ। গেট পর্যন্ত শব্দহীনভাবে হেঁটে চলে গেলেন, কোনো বিদায় বা কিছু বলার চেষ্টাও করেননি। তার চলে যাওয়ার পর আমি গভীর এক নিঃশ্বাস ফেললাম। যেন মনের উপর চাপা ভার নেমে গেল। তারপর ফোন থেকে রেকর্ডের ব্যক্তিগত ও স্পর্শকাতর অংশ কেটে শুধুমাত্র দায় স্বীকারের অংশটি রেখে দিলাম, প্রয়োজনে ভবিষ্যতের জন্য। সেই রাতটি আমার জীবনের এক মোড় ঘোরানো অধ্যায়। আমি উপলব্ধি করলাম, বিপদের মুখে নীরব থাকা নয়, নিজেকে রক্ষা করার জন্য সাহস, যুক্তি ও ধৈর্যই একমাত্র উপায়। আমি শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্যও এক বার্তা রেখে যেতে চাইলাম, চুপ থাকলে অন্যায় বাড়ে, কিন্তু প্রতিবাদ করলে অন্যায় থেমে যায়। পরের দিন সকালে মা অনেকটা চিন্তিত ছিলেন। কারণ গতরাতে মামা কিছু না বলেই হঠাৎ চলে গিয়েছিলেন। মা আমাকে জিজ্ঞেস করলেন, শ্রীমতী, মামা এত তাড়াতাড়ি চলে গেল কেন? কিছু কি হয়েছে? আমি শান্তভাবে মাকে আশ্বস্ত করলাম, না মা, কিছু হয়নি। হয়তো তার হঠাৎ কোনো কাজ পড়ে গিয়েছিল। জানতাম এখন সব কিছু মাকে বলা উচিত হবে না। মা খুব সরল স্বভাবের, হয়তো বিশ্বাস করতেই পারতেন না যে যাকে ভাইয়ের মতো দেখতেন সে এমন কিছু করতে পারে। আমি চাইনি মায়ের মনে অকারণে কষ্ট দেই। মামার চলে যাওয়ার পর থেকে বাড়ির পরিবেশে একটা চাপা অস্বস্তি কাজ করছিল। মাঝে মাঝে মা বলতেন, সৌম্যদীপ তো খুব ভালো ছেলে ছিল। এখন আর দেখা যায় না কেন? আমি শুধু হালকা হাসি দিয়ে বিষয়টি এড়িয়ে যেতাম। আমি জানতাম মামা আর কখনো ফিরে আসবে না। আমি নিজের নিরাপত্তা নিশ্চিত করেছি, এবং সেই রেকর্ডই আমার আত্মবিশ্বাসের ভরসা হয়েছিল। কিছুদিন পর মা তার বাসায় গিয়ে খোঁজ নিয়েছিলেন। ফিরে এসে মা একটু দুঃখী গলায় বললেন, সৌম্যদীপ নাকি হঠাৎ সব ছেড়ে চলে গেছে। অফিস থেকেও নাকি তাকে বাদ দেওয়া হয়েছে। মায়ের কণ্ঠে আশ্চর্য আর হতাশা থাকলেও আমার মনে এক প্রকার স্বস্তি অনুভব হল। আমার নেওয়া পদক্ষেপ ফল দিয়েছে। যে মানুষটা বিশ্বাসের আড়ালে ভুল করছিল সে তার কর্মফল পেয়েছে। তারপর থেকে আমাদের বাড়িতে আবার স্বাভাবিক ছন্দ ফিরে এলো। যদিও মা মাঝে মাঝে তাকে মনে করতেন, ধীরে ধীরে তিনিও অন্য কাজে মনোযোগ দিলেন। আমি আবার স্কুলে যেতাম, পড়াশোনা করতাম, কিন্তু সেই রাতের ঘটনাগুলো আমার ভেতরে গেঁথে রইল। আমি জানতাম, জীবনে কখনো যদি এমন পরিস্থিতি আসে, তবে ভয় নয়, বুদ্ধি, ধৈর্য আর আত্মবিশ্বাস দিয়েই তার মোকাবিলা করতে হবে। কয়েক মাস কেটে গেল, মামা একেবারেই আমাদের জীবনের পৃষ্ঠার বাইরে চলে গেলেন। তার নামও কেউ আর মুখে আনত না। তবে তার আনা সেই উপহারগুলো আমি রেখে দিয়েছিলাম, নয় কোনো আবেগ থেকে, বরং নিজেকে মনে করিয়ে দেওয়ার জন্য যে আমি একদিন নিজের সাহস ও কৌশলে একটা কঠিন পরিস্থিতি মোকাবিলা করেছিলাম। সেই অভিজ্ঞতা আমাকে আরও আত্মনির্ভর করে তুলেছে। এই ঘটনা আমাকে অনেক কিছু শিখিয়েছে। সবচেয়ে বড় শিক্ষা হল, অন্ধভাবে কাউকে বিশ্বাস করা যায় না। কেউ যতই আপন মনে হোক,
তার ভেতরের সত্য না জেনে তাকে পুরো বিশ্বাস করা বিপজ্জনক হতে পারে। মেয়েরা কখনো দুর্বল নয়। যথাযথ সময় ও বুদ্ধিমত্তায় তারা নিজের সম্মান এবং নিরাপত্তা রক্ষা করতে পারে। সেই রাত আমাকে শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে একা হলেও দাঁড়িয়ে পড়া যায়। এই গল্পটা তোমাদের বলার একটাই উদ্দেশ্য, সচেতনতা তৈরি করা। সমাজে এমন অনেক মানুষ আছে যারা বাইরে থেকে নিরীহ মনে হলেও ভেতরে তাদের উদ্দেশ্য ঠিক ততটাই অন্ধকার। তাই সাবধান থেকো, সচেতন থেকো। ভয় পেও না, তোমার সাহস, যুক্তি আর আত্মবিশ্বাসই তোমার সবচেয়ে বড় শক্তি। এই ঘটনাটি হয়তো আমার জীবনের একটা অন্ধকার সময় ছিল, কিন্তু সেই অন্ধকার থেকেই আমি নিজের আলোর পথ খুঁজে পেয়েছি। আজ আমি অনেক বেশি আত্মবিশ্বাসী, সাহসী ও সচেতন। আমার এই গল্প যদি একজন মানুষের কাছেও পৌঁছে সচেতনতা তৈরি করতে পারে, তবেই আমার এই যাত্রা সার্থক। মামার চলে যাওয়ার পর দিনগুলো কাটতে শুরু করল এক নতুন ছন্দে। আমার মনে যেন একটা ভার নেমে গেল। আমি জানতাম আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি। মা হয়তো কখনো জানতে পারবেন না সৌম্যদীপ মামার প্রকৃত রূপ, কিন্তু আমি নিজের স্বস্তিতে ছিলাম। মায়ের সরল হৃদয়টাকে আমি কষ্ট দিতে চাইনি। তবে এই ঘটনাটি আমাকে সারা জীবনের জন্য সতর্ক করে দিয়েছিল। আমি বুঝে গিয়েছিলাম এই পৃথিবীতে সবাইকে এক কাতারে ফেলা যায় না। বিশ্বাস গড়া কঠিন, কিন্তু ভাঙা মুহূর্তের ব্যাপার। স্কুলে আমার বন্ধুরা যখন তাদের মামা বা আত্মীয়দের নিয়ে আনন্দের গল্প করত, আমি নীরবে শুনতাম। মুখে হাসি ফুটত না, কারণ আমার অভিজ্ঞতা ছিল একেবারেই আলাদা। আমি আর আগের মতো সরল ছিলাম না। আমার চোখে নতুন এক বাস্তবতা ভেসে উঠেছিল। শিখে গিয়েছিলাম কাকে কিভাবে বুঝতে হয়, কার সঙ্গে কতটা মেলামেশা নিরাপদ। সেটা ছিল আমার বড় হয়ে ওঠার পথে এক অমূল্য শিক্ষা, যা শুধু বই পড়ে শেখা যায় না, বাস্তব থেকে শিখতে হয়। আমার মাও ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠলেন। শুরুতে মামার অনুপস্থিতি তাকে ভাবালেও সময়ের সঙ্গে সবকিছু মেনে নিয়েছিলেন। আমাদের বাড়িতে আগের মতো আর কেউ নিয়মিত আসত না, আর এলেও মা অনেক বেশি সচেতন থাকতেন। আমার আচরণে যে পরিবর্তন এসেছিল তা হয়তো মায়ের নজর এড়ায়নি। মনে হয়েছিল তিনিও নিজে থেকে অনেক বেশি সতর্ক হয়ে উঠেছেন, যদিও কারণটা ঠিক জানতেন না। আমি নিজের পড়াশোনার প্রতি আরও মনোযোগী হয়ে উঠলাম। সেই রাতের অভিজ্ঞতা আমাকে বুঝিয়েছিল, জ্ঞান আর সচেতনতাই হল সবচেয়ে বড় অস্ত্র। আমি কম্পিউটার চালানো শিখলাম, ইন্টারনেট ব্যবহার করলাম। নিজের স্মার্টফোনের সাহায্যে কিভাবে নিজের নিরাপত্তা নিশ্চিত করা যায় তা নিজেই বুঝে গিয়েছিলাম। প্রযুক্তি যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, তাহলে সেটি হয়ে উঠতে পারে এক নির্ভরযোগ্য সঙ্গী। এই ঘটনার পর আমি অনেক বেশি স্বাধীনভাবে চিন্তা করতে শিখলাম। সিদ্ধান্ত নিয়েছিলাম ভবিষ্যতে যদি এমন কোনো পরিস্থিতি আসে, আমি কখনো চুপ করে থাকব না। নিজের সঙ্গে সঙ্গে অন্যদেরও সচেতন করব। নারী হিসেবে আমাদের নিজের নিরাপত্তা নিজেদেরকেই নিশ্চিত করতে হবে। অনেক সময় সমাজ নারীদের কণ্ঠস্বরকে গুরুত্ব দেয় না, কিন্তু আমি বিশ্বাস করি, যদি সাহস ও কৌশল থাকে, তবে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে দুইভাবে রুখে দাঁড়ানো সম্ভব। আজ আমি শ্রীমতী ঘোষ, একজন আত্মবিশ্বাসী, শিক্ষিত ও স্বাধীনচেতা মানুষ। সেই এক রাতের ঘটনা আমাকে ভেঙে দেয়নি, বরং গড়ে তুলেছে। আমি জানি আমার মতো অনেক মেয়েই হয়তো জীবনে এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে বা হতে পারে। তাদের জন্য আমার একটাই বার্তা, ভয় পেও না, নিজের বুদ্ধিকে কাজে লাগাও, আর নিজের সম্মানকে রক্ষা করো। তোমার সাহস আর আত্মবিশ্বাসই তোমার সবচেয়ে বড় শক্তি। মনে রেখো, প্রতিটি প্রতিকূলতা তোমাকে আরও পরিণত ও দৃঢ় করে তোলে। আর যদি আমার এই গল্প একজনের মধ্যেও সচেতনতার আলো ছড়িয়ে দিতে পারে, তাহলেই আমার চেষ্টা সার্থক। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো এক গল্প নিয়ে। গল্পটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য।